ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন। রক্ষা কবচের আবেদন খারিজ করেছেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা থেকে এই অংশ খারিজ করা হোক আবেদনে উল্লেখ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিজে থেকেই তার পদত্যাগ করা উচিত, না হলে আশা করব মুখ্যমন্ত্রী রাজ্যপাল তাকে সরানোর বিষয়টি ভেবে দেখবেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশনামা থেকে এই অংশ খারিজ করা হোক বলে আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ রাজ্য বা তদন্তকারীদের কাছে বাধ্যতামূলক হবে না, এমনটাই জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। এ নিয়ে শাসক এবং বিরোধী পক্ষের কি বক্তব্য, আসুন শুনব। আইনি লড়াই করুক না, প্রচুর টাকা আছে, বড় বড় লয়ারদের দাঁড় করাবে, কোটি কোটি টাকা খরচ হবে, রাজ্য সরকারও বড় লয়ার দাঁড় করাবে। যারা নন বেঙ্গলিদেরকে বহিরাগত বলে তারা কলকাতা হাইকোর্টে বহিরাগত লয়ারদেরকে আনে, আর আমাদের ট্যাক্সের টাকা পেমেন্ট হয় কোটি কোটি টাকা। আজকে ডিভিশন বেঞ্চে রিলিফ নেবার চেষ্টা করেছিলেন, রিলিফ পাননি। এখন উনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে অনেক টাকা লাগে, প্রচুর টাকা আছে, সেই টাকা পয়সা নিয়ে এখন সুপ্রিম কোর্টে সেখানে উনি আবার হাজির হয়েছেন। সিবিআই ওকে ডেকেছে। আমি বলছি যে সিবিআই এর কাছে উনি কি সবটা বলে ফেলেছেন না এখনও বাকি আছে? উনি যে কমিটি করলেন পার্থ চ্যাটার্জি, যে কমিটিটা বেআইনি বলল কোর্ট, সেই কমিটিটা যে মুখ্যমন্ত্রীর নির্দেশে করেছিলেন তার তথ্য প্রমাণ কি জমা দিয়েছেন? পার্থ চ্যাটার্জি এইটা কি বলেছেন যে লিস্ট যে আসতো হয় কালীঘাট থেকে, নয় নবান্ন থেকে, না হলে জেলায় তৃণমূলের নেতা মন্ত্রীদের মারফত, সেই তালিকাটা কোন কোন নেতা কোন কোন তালিকা দিয়েছেন, এই তালিকাটা কি সিবিআইকে জমা দিয়েছেন? এটা সম্পূর্ণ আইনের বিষয়, বিচারাধীন বিষয়, আদালতের নির্দেশ। এই বিষয়ে কোনো মন্তব্য করাটা সমীচীন নয়, ফলে এই বিষয়ে কোনো মন্তব্য নেই। আমি আলোচনায় আসবো, ফিরদৌস বাবুর কাছে আসবো। ফিরদৌস বাবু, পার্থ চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে যে রক্ষা কবচের আবেদন জানিয়েছিলেন সেটা কিন্তু তিনি পেলেন না, সেক্ষেত্রে তার পরবর্তী আইনি পদক্ষেপ কি পড়ে রইল? দেখুন, সেটা পরবর্তী আইনি পদক্ষেপ কি পড়ে রইল, সেই আইনি সাজেশন তো আমি প্রথম কথা পার্থ চট্টোপাধ্যায়কে একদমই দেব না। দ্বিতীয় কথা বলি যে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য আজকে পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশনামা, সেই নির্দেশনামা বলবৎ রইল। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের এগেনস্টে সিবিআই যেভাবে তদন্ত করছিল সেভাবেই তদন্ত চালিয়ে যাবে। ইভেন সিঙ্গেল বেঞ্চের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতিটি কথা ডিভিশন বেঞ্চ অটুট রাখলো, অ্যাজ ইট ইজ রাখলো। কারণ তিনি নির্দিষ্টভাবেই বলেছিলেন আগামী দিনের স্বচ্ছ ভবিষ্যৎ তৈরি করার জন্য আইদার পার্থ চট্টোপাধ্যায়কে স্টেপ ডাউন করে যাওয়া উচিত, অথবা মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্যপালের তার বিরুদ্ধে তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া উচিত। সেটা তিনি এক্সপেক্ট করেছিলেন। সেই এক্সপেকটেশনের অংশ সেটুকুও এক্সপাঞ্জ করতে চেয়েছিলেন, কিন্তু মহামান্য বিচারপতিদ্বয় ডিভিশন বেঞ্চে নির্দিষ্টভাবে সেই অংশটুকুও অটুট রাখলো। ফলে বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়ের এগেনস্টে যে যে নির্দেশ ছিল মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, সেই নির্দেশ এখনো পর্যন্ত বলবৎ রইল, এবং সিবিআই চাইলে তাকে আবার তদন্তের স্বার্থে আবার ডাকতে পারেন, তাকে চাইলে কাস্টাডিতে দিতে পারেন, সাবজেক্ট টু সিবিআই যদি মনে করেন। তদন্তকারী সংস্থা তদন্ত করছেন, এটা কমপ্লিটলি তার ডিসক্রিশন, সিবিআই এর স্বাধীনতা, মানে একেবারেই সেই কথা বলা হলো। এক্ষেত্রে আরো একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ রাজ্য বা তদন্তকারীদের কাছে বাধ্যতামূলক হবে না বলে ডিভিশন বেঞ্চ যেটা জানিয়েছে, এর অর্থ কি? দেখুন, অনারেবল সিঙ্গেল বেঞ্চ সেই কথাই বলেছিলেন। সিঙ্গেল বেঞ্চের একদম নির্দিষ্ট নির্দেশ ছিল যে নির্দেশের অংশ একটা, অপরদিকে যেটি বলেছিলেন সেটি তিনি বলেছিলেন আমি আশা করি। একজন বিচারপতির সেই যে তিনি যে আশা করেন এই যে অংশ, সেটা বাইন্ডিং নয়, এবং সেটা তিনি নির্দিষ্টভাবে বলেছিলেন। এবং সেই অংশটুকু যে পার্থ চট্টোপাধ্যায় যিনি আইনজীবী একদম, এবং সেটা পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা তারা বলেছিলেন এটা স্টিগমাটিক, এবং ডিভিশন বেঞ্চ সেটাও কিন্তু গ্রহণ করেননি। অর্থাৎ সেই অংশটুকু বাদ দেওয়া হোক বলে তাদের যে আবেদন ছিল যেটা স্টিগমাটিক, সেটাও গ্রহণ করা হয়নি, এবং সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার, সেই অর্ডার বলবৎ রয়েছে।
বেশ, আমি রাহুল বাবুর কাছে আসবো। রাহুল বাবু কি বলবেন? ডিভিশন বেঞ্চে যে রক্ষা কবচ চেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সেটা কিন্তু তিনি পেলেন না এবং ইতিমধ্যেই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আমরা জানি, যদিও মামলাকারীর পক্ষ থেকে আইনজীবী ইতিমধ্যেই ক্যাভিয়েটও দাখিল করে রেখেছেন। দেখো কুসুমিতা, তোমাকে আমি বারবার বলছি, আগেও বলেছি যে আইনের পথে চলবে, আইনের মতো সময় মতো আইন তার ভবিষ্যৎ জানাবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে যে আমি তো বলেছি দল কোনো মতেই দুর্নীতিকে সমর্থন করে না, এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। বক্তব্যটা কোথায়? আজকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি বড় বড় কথা বলছেন, সিবিআই নিয়ে প্রশ্ন তুলছেন। আজকে যে শুভেন্দু অধিকারী নিজে অভিযুক্ত এবং বিজেপি পার্টি অফিস থেকে বড় বড় ছবি করে তাকে দেখা গেছে টাকা নিতে, আজকে তার বিরুদ্ধে সিবিআইয়ের কোনো ভ্রুক্ষেপ নেই। আজকে দাঁড়িয়ে যে সিবিআই কে একসময় সুপ্রিম কোর্টে খাঁচা বন্ধ তোতাবাকি বলেছে, তারা আজকে এত আসক্ত দেখাচ্ছে। বারবারই শাসক দলের পক্ষ থেকে আঙুল ওঠে শুভেন্দু অধিকারীর দিকে। একটা কথা বলছি দিচ্ছি, আমি একটা কথা বলবো, এই যে সিবিআই কি সবকিছুর ঊর্ধ্বে নাকি? কুসুমিতা, আমরা এই সরকারের আমলে দেখেছি সিবিআই এর একজন শীর্ষ কর্তা অপর একজনকে ঘুষখোর বলছে, এটাও তো আমরা দেখেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন আমরা দেখেছি তিনি সিবিআই তদন্তের দাবি জানাতেন, আর এখন শাসক দল সিবিআই তদন্তের সমালোচনা এবং বিরোধিতা করে থাকে। রাজস্বী, প্রথম কথা, প্রত্যেকটি তদন্ত হাইকোর্টের নির্দেশে হচ্ছে, কোনো বিজেপির নির্দেশে হচ্ছে না। একজন যিনি চাকরি পাননি, যার নম্বর বেশি থাকা সত্ত্বেও সে নিচের দিকে লিস্টে চলে যায়, সে হাইকোর্টে মামলা করেছে, হাইকোর্ট সিবিআই তদন্ত দিয়েছে, সিবিআই আজকে এই তদন্ত করছে। আমরা একটু আগে কি দেখলাম? 3টে পয়েন্ট। কুণাল ঘোষকে দেখলাম আমরা বলছে যে এটা বিচারাধীন বিষয়, যিনি এক সময় বেরিয়ে পরিষ্কার ভাষায় তিনি বলেছিলেন যে সারদার এন্ড বেনিফিশিয়ারি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় কথা আমরা কি দেখলাম? যে আমরা পার্থ চট্টোপাধ্যায়কে শুনেছিলাম যে টাকা নিয়েছে, যে টাকা দিয়েছে দায় তাদের দলের বা অন্য কারুর নয়। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে দাঁড়িয়ে এই টাকা পার্থ চট্টোপাধ্যায় আরেকটা কি বক্তব্য মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে আমি তদন্ত কমিটি তৈরি, আমি রিক্রুটমেন্ট কমিটি তৈরি করেছি, কিন্তু আমার নিয়ন্ত্রণে সেটা ছিল না। তো নিয়ন্ত্রণে তাহলে কার ছিল সেটা? এবার সেটা কি পিসির ছিল না সেটা ভাইপোর ছিল? সেটা হচ্ছে আসল কথা। এবার কান টানলে মাথা আসবে, তাহলে আসল কথাটা তাই বলে দেন। বিরোধী দলনেতা তোমার বক্তব্য কি বলে একটু দয়া করে করেছেন, বিরোধী দলনেতা তোমাদের সেটাকে বলে দিন। তাহলে একটু বক্তব্যটা বলো রাজস্বী। উনি শিক্ষামন্ত্রী, উনি জানেন না কথাবার্তা। বেশ, আমি এই প্রসঙ্গে আসবো, তবে আরো একটি উল্লেখযোগ্য খবরে আমাদের নজর রাখতে হবে। বনগাঁ দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী আলো রানী সরকারের দায়ের করা ইলেকশন পিটিশন খারিজ হয়ে গেল। ভারতীয় নাগরিক বলে নিজেকে দাবি করতে পারেন না আলো রানী সরকার, এমনটা পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, ঠিক কি ঘটেছে, আদালতের কি পর্যবেক্ষণ? দেখো, প্রথমত আলো রানী সরকার বনগাঁ দক্ষিণের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি হেরে যাওয়ার পর ইলেকশন পিটিশন দাখিল করেন কলকাতা হাইকোর্টে। তার সেই ইলেকশন পিটিশন আজকে খারিজ করা হয়েছে এবং মহামান্য বিচারপতির স্পষ্ট পর্যবেক্ষণ যে আদালতের সামনে যে রিপোর্ট পেশ হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে আলো রানী সরকারের নাম বাংলাদেশের ভোটার লিস্টে রয়েছে। অতএব আমাদের ভারতবর্ষের ডুয়াল সিটিজেনশিপ এই কনসেপ্ট কিন্তু চালু নেই। ফলত আলো রানী তিনি কিন্তু ভারতের নাগরিক বলে দাবি করতে পারেন না। এই ধরনের একটা পর্যবেক্ষণ আজকে কলকাতা হাইকোর্ট দিয়েছেন এবং তার পাশাপাশি বলেছেন জাতীয় নির্বাচন কমিশন তারা গোটা বিষয়টা খতিয়ে দেখবে। তার নাগরিকত্বের এই মুহূর্তে কি স্ট্যাটাস আছে আজকে পর্যন্ত সেটা খতিয়ে দেখে জাতীয় নির্বাচন কমিশন তারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু যেটা মূল বিষয়, আলো রানী সরকার নিজেকে ভারতের নাগরিক বলে দাবি করতে পারেন না, এটা কলকাতা হাইকোর্টের আজকে স্পষ্ট পর্যবেক্ষণ। এবং তার কারণ হলো বাংলাদেশের যে ভোটার লিস্ট সেখানে আলো রানী সরকারের নাম রয়েছে। সেই কারণেই যেহেতু আমাদের ভারতবর্ষে ডুয়াল সিটিজেনশিপ কনসেপ্ট চালু নেই, সেই কারণে আলো রানী সরকার নিজেকে ভারতীয় নাগরিক বলতে পারেন না। এই ধরনের পর্যবেক্ষণ দিয়ে আলো রানী সরকারের দায়ের করা মামলা আজকে কলকাতা হাইকোর্ট খারিজ করেছে। কুসুমিতা, ধন্যবাদ সৌভিক। এবার শুনবো এই প্রসঙ্গে আইনজীবীর বক্তব্য। মামলাকারিণী ছিলেন আলো রানী সরকার, তার ভারতীয় নাগরিকত্ব নেই এবং সমস্ত নথি যা কোর্টে পেশ করা হয়েছে তা থেকে এটা প্রমাণ হয়েছে যে ওনার ভারতীয় নাগরিকত্ব থাকার জন্য উনি ডকুমেন্ট দেখাচ্ছেন, তা সত্ত্বেও ওনার বাংলাদেশের ভোটার লিস্টে ওনার বর্তমান দিনে নাম রয়েছেন এবং ওনার পেশ করা ডকুমেন্ট থেকে এটা প্রমাণিত হয়েছে যে ওনার জন্মসূত্রে উনি একজন বাংলাদেশি নাগরিক, ওনার বৈবাহিক সূত্রে উনি বাংলাদেশি নাগরিক। তা সত্ত্বেও উনি ভারতবর্ষে এসেছেন, ভারতবর্ষে যে উনি নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী আমাদের ডুয়েল সিটিজেনশিপ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন পারমিট করে না। তার উপর বেস করে হাইকোর্ট আজকে ইলেকশন পিটিশনটাকে রিজেক্ট করেছে। একজন হাইকোর্টে এসএসসি মামলার বিচারপতি, আরেকজন তৃণমূল সাংসদ এবং আইনজীবী। এজলাসে হালকা মেজাজে কথোপকথন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কলকাতা হাইকোর্টে প্রতিদিনই আমরা দেখছি একের পর এক শুনানি চলছে, একের পর এক রায় নির্দেশ সামনে আসছে, তার মধ্যে এই দুজনের ঠিক কি ধরনের কথোপকথন হলো আজ? দেখো, একদমই তোমাকে বলবো যে কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে এসএসসি মামলা ঘিরে সেটা আইনি উত্তাপ বলো বা রাজনৈতিক উত্তাপ বলো, সেটা কিন্তু কার্যত প্রত্যেক দিন চলছে। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বিভিন্ন সময় এই ঘিরে তর্ক বিতর্ক, সওয়াল জবাব, এটা কিন্তু কার্যত নিত্য নৈমিত্তিক ঘটনা। এখন এই মামলাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রথম তিনি অ্যাপিয়ার করলেন এবং তিনি পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে অ্যাপিয়ার করলেন সওয়াল করার জন্য। আজকে যখন প্রথমবারের জন্য তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ঢোকেন, আর শুরুতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, আরে কল্যাণ বাবু বা কল্যাণ দা বলে সম্বোধন করেন এবং বলেন যে কল্যাণ দা কেমন আছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা উত্তর দেন যে আপনি যেমন রেখেছেন আমরা তেমনই আছি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্টা বলেন যে আমি শুনলাম যে আপনি নাকি আমার নামে কোথায় কি সব বলে বেড়াচ্ছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি ব্যক্তিগত সম্পর্ক ভালো রাখতে বিশ্বাস করি এবং যা আমি বলেছি সেটা আমি ডিভিশন বেঞ্চে বলেছি এবং সেটা আইনি যে তর্ক বিতর্ক হয় তার মাধ্যমে বলেছি। এবং সেখানে তারপরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিচারপতি বলেন যে আপনি আমার থেকে সিনিয়র, এই যে প্রফেশন রয়েছে অর্থাৎ আইনজীবী হিসাবে আপনি আগে যোগদান করেছিলেন, আমি আপনার ফ্যান, আমি আপনার ভক্ত এবং আমরা সেই সময় আপনাকে দেখে কিছু শেখার চেষ্টা করতাম। অর্থাৎ আজকে একজন দুধে বিচারপতি এবং তার পাশাপাশি একজন রাজনৈতিক ব্যক্তি এবং দুধে আইনজীবী, দুজনের মধ্যে যে ব্যক্তিগত একটা সম্পর্ক, সেই ব্যক্তিগত সম্পর্কটা কলকাতা হাইকোর্টের এজলাসে রাজনৈতিক একেবারে একটা অন্য রকমের পরিবেশ, একটা অন্য রকমের হালকা মেজাজের কথোপকথন হলো আজ কলকাতা হাইকোর্টে। সৌভিক, ধন্যবাদ। এদিকে সিবিআই কে বাগ কমিটির রিপোর্ট হস্তান্তর করলো আদালত। এসএসসি সব মামলায় পার্টি করা হলো পার্থ চট্টোপাধ্যায়কে এবং পার্টি করা হলো শান্তি প্রসাদ সিনহাকে। সম্পত্তির হিসেব পেশ করছেন শান্তি প্রসাদ সিনহা, এমনটাই জানা যাচ্ছে। এই নিয়ে আমি কথা বলবো। ফিরদৌস বাবু, আপনার কাছে আসবো। এই যে এসএসসি সব মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং এসপি সিনহাকে পার্টি করা হলো, সেক্ষেত্রে এর পরবর্তী যেভাবে তদন্তের কাজ এগোবে, এই প্রত্যেকটা ক্ষেত্রে কি এদেরকে ডাকা হতে পারে এবং এদেরকে ইনভলভ করা হলো? না, সব মামলায় নয়। আচ্ছা, প্রথম কথা বলি যে ডিভিশন বেঞ্চে যে অবজারভেশন পরবর্তী মামলার ক্ষেত্রে আমি বলেছি, সেটা ডিভিশন বেঞ্চের যে অবজারভেশন, কারণ এটাই পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য যারা রেসপন্ডেন্ট তাদের মূলত কথা ছিল, যদিও তো সেই সময় রেসপন্ডেন্ট ছিলেন না, যে আমাদের অপরচুনিটি অফ হিয়ারিং সিঙ্গেল বেঞ্চে দেওয়া হয়নি। ডিভিশন বেঞ্চ ক্যাটাগরিক্যাল অবজারভেশন দিয়েছেন, যখন সিঙ্গেল বেঞ্চ মনে করবে যে তাদের পার্টি অ্যাড করা প্রয়োজন তখনই মাত্র সিঙ্গেল বেঞ্চ তাদের পার্টি অ্যাড করবেন। অর্থাৎ প্রতিটি মামলায় যে অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে সেরকম বিষয় নয়। এবার এই যে সিবিআই তদন্ত হচ্ছে, এই তদন্ত করছে কিন্তু একটি তদন্তকারী সংস্থা। সেই তদন্তকারী সংস্থা কি তদন্ত করছে? যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করছে, সেখানে যদি যে ক্রিমিনালিটি ইনভলভ, সেই ক্রিমিনালিটি গুলোকে সে তারা তুলে আনবে। অপরদিকে যে মানি ট্রেল ইনভলভ, অর্থাৎ পয়সার আর্থিক লেনদেন যেটা ইনভলভ, সেটা তুলে আনবেন। এবং প্রতিটি মামলায় যে পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্যদের যোগ করতে হবে বিষয়টা এরকম নয়। কয়েকটা মামলায় অ্যাড হয়েছে, কিন্তু প্রতিটি মামলায় যে তাদের অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে, তাহলে সে এই পদ্ধতিটি শেষ হতে অনেক সময় লেগে যাবে। প্রতিটি মামলায় তাদের অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে বিষয়টা এরকম নয়। যখন আদালত মনে করবে বা তারা যদি মনে করে আমরা এগ্রিভ, তারা সে অ্যাড হয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। কোরিয়া সিটি জানি না। কোরিয়া সিটি? হ্যাঁ, कोरिया सिटी कहाँ पे है? शहर अंग्रेजी लगे हैं। कोरिया सिटी। वो बहुत दूर है।
प्रोफेसर साहब को पता होगा। हो, ये छोटा वाला ग्लोब लगता है। और पता नहीं, मेरी बेटी से जाके मिल लो, शायद उसे मालूम हो। हाय, बाबा ने भेजा है। कम हियर। कोरिया सिटी। कोरिया सिटी नहीं, क्यूरियोसिटी। वो क्या? That's what brought you here? जो तुम्हें यहाँ तक ले आया। क्यूरियोसिटी।